এটা আমাদের অটো ট্রান্সফর্মারের পার্ট 2। পার্ট 1-এ তোমরা দেখেছো যে অটো ট্রান্সফর্মার কাকে বলে, সেটা স্ট্রাকচার কেমন হতে পারে, তার সার্কিট ডায়াগ্রাম দু টাইপের হতে পারে, একটা এই কনফিগারেশন আর একটা হচ্ছে নিচের এই কনফিগারেশন, যেখানে দুটো আলাদা আলাদা সেপারেট কয়েলের কোনো প্রয়োজন নেই। একটা কয়েল দিয়েই আমরা সে কাজটা করতে পারি। একটা কয়েলই প্রাইমারি রূপে কাজ করবে, আর তার কিছুটা অংশ হয়তো সেকেন্ডারি রূপে, বা সম্পূর্ণ অংশটাই সেকেন্ডারি কয়েল রূপে, আর তার কিছুটা অংশ প্রাইমারি রূপে কাজ করবে। তো এমন ক্ষেত্রে আমরা পার্টিকুলার এই ট্রান্সফর্মে দেখতে পেয়েছি যে এখানে 3 রকম কারেন্ট এদের মধ্যে যাতায়াত করে। ইনপুটে একরকম কারেন্ট হয়, যেটার নাম I1 রেখেছিলাম। আউটপুটে কারেন্ট আরেক রকম হয়, যেটা I2 কারেন্ট নাম রেখেছি। আর যে কয়েলটুকু পার্টিকুলার প্রাইমারি আর সেকেন্ডারি দুটোকেই শেয়ার করে, যে অংশটুকু কয়েলের, সেই অংশটুকুর মধ্যে দিয়ে কারেন্টের মান কি হয়, I2 মাইনাস I1 হয়। আউটপুট কারেন্ট মাইনাস ইনপুট কারেন্ট, এই দুটোর বিয়োগফল যতটুকু থাকে সেই ততটুকুই হয় হচ্ছে এই সেন্টারের কয়েল, বা যেটা কমন কয়েল, তার মাঝখান দিয়ে কারেন্টটা যাচ্ছে, এবং তার ডাইরেকশনটাও ডিফারেন্ট, I1-এর অপোজিটে। এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম। আমরা ওখান থেকে একটা ফাইনাল স্টেজে আসতে পেরেছি, সেটা হচ্ছে যে এই কয়েলের দিকে যে কারেন্টগুলো ঢুকছে, তোমরা জানো এই I1 কারেন্টটা আর I2 মাইনাস I1 কারেন্ট দুটোই জাংশনের দিকে ঢুকছে। অতএব সেই দুটো কারেন্ট I1 প্লাস I2 মাইনাস I1, এই দুটো কারেন্ট জাংশনের দিকে ঢুকছে, তাই তো? তাদের যোগফল সমান সমান কী হবে, যে কারেন্টটা জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে I2 কারেন্ট। ওকে, তো এই ইকুয়েশনটা নিয়ে আজকে আমরা নেক্সট পার্টে এগোচ্ছি। এই পার্টে আমরা দেখব যে আরও গভীরভাবে একটু বোঝার চেষ্টা করব যে এই ট্রান্সফর্মার বিভিন্ন জায়গায় যে অ্যাম্পিয়ার টার্নটা হয়, ইনপুটে অ্যাম্পিয়ার টার্ন, আউটপুটের অ্যাম্পিয়ার টার্ন, ঠিক আছে, এগুলোর মধ্যে সম্পর্কটা কী, কীভাবে ট্রান্সফর্মারটা কাজ করছে আর একটু গভীরে দেখব। এর পাওয়ারের ক্ষেত্রে কেমনভাবে পাওয়ারটা এর মধ্যে ডেভেলপ হয়, সেটা আউটপুটে কীভাবে পৌঁছায়, সেটা আমরা দেখব। আরও দেখব যে ট্রান্সফর্মারের ডিসঅ্যাডভান্টেজ কী, আর অ্যাডভান্টেজটাও এই ট্রান্সফর্মারে কী আছে। এছাড়াও দেখব যে এই ট্রান্সফর্মার পোটেনশিয়ালি অ্যাপ্লিকেশনটা কোথায়, কোন কোন জায়গায় এই ট্রান্সফর্মারটা ব্যবহার করতে পারি আর কোথায় কোথায় ব্যবহার করতে পারি না। তো আমি আসছি নেক্সট পেজে, আমরা এটাকে আরও আলোচনা শুরু করছি। আবার একবার আমরা এঁকে নিচ্ছি আমাদের অটো ট্রান্সফর্মারটা, যেখানে একটা কমন কয়েল আছে। এদিকে আমরা ইনপুট দিচ্ছি সাপ্লাই ভোল্টেজ V1, আর এই কয়েলের পার্টিকুলার একটা অংশ থেকে আমরা কি করছি, আউটপুট বার করে নিচ্ছি, যে আউটপুট ভোল্টেজটা V2। আউটপুট একটা লোড কানেক্ট করা আছে। ওকে, লোডটার নাম হচ্ছে RL। ইনপুটে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটার নাম হচ্ছে I1। কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে এদিকে। আউটপুট দিয়ে যে কারেন্টটা বেরোচ্ছে তার মান হচ্ছে I2, যার ডাইরেকশন এইদিকে। আর কমন কয়েলের ভেতর দিয়ে কারেন্টের ডাইরেকশন পার্টিকুলারলি আমরা দেখেছি আগের দিন, ইনপুট কারেন্টের অপোজিটে হচ্ছে, আর তার মান I2 মাইনাস I1। ঠিক আছে, এই হচ্ছে তিনটে কারেন্ট আমরা এতদূর পর্যন্ত দেখে এসেছি। এবার আমরা ট্রান্সফর্মারের যেটা একটু আগে দেখে আসলাম, সেই ইকুয়েশনটা হচ্ছে যে ইনপুট কারেন্টগুলোর সমষ্টি I1 প্লাস I2 মাইনাস I1, এই দুটো কারেন্টই হচ্ছে ইনপুট কারেন্ট। এটা একটা ইনপুট কারেন্ট, এটা একটা ইনপুট কারেন্ট এই জাংশনের দিকে, আর সেখান থেকে বেরিয়ে যাচ্ছে যে কারেন্টটা সেটা I2 কারেন্ট ইজ ইকাল টু I2 কারেন্ট। ওকে, আচ্ছা, এই ট্রান্সফর্মারের ভোল্টেজ ট্রান্সফরমেশন যে রেশিও বা রেট অফ ভোল্টেজ ট্রান্সফরমেশন যেটা হয়,
রেট অফ ভোল্টেজ ট্রান্সফরমেশন ইন অটো ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা নাম রাখলাম ধরো এ, ঠিক আছে। এটা ইজিক্যালটা আমরা কি বলতে পারবো, যে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ, তাহলে V2 বাই V1। এটা ইজিক্যালটা আবার কি বলতে পারি, যে সেকেন্ডারিতে পাক সংখ্যা বাই প্রাইমারি পাক সংখ্যা। এখন আমাদের প্রয়োজন যে এখানে যে সেকেন্ডারি কয়েলটা আছে তার পাক সংখ্যাটাকে ঠিক করা। মনে করো এই কয়েলের N2 পরিমাণ কি আছে, নিচের অংশে N2 পরিমাণ পাক আছে, ওপরের অংশে N1 পরিমাণ পাক আছে। এখানে তাহলে প্রাইমারি কয়েলের সঙ্গে কতটুকু অংশ জড়িত, N2 কয়েল, N2 পাক, তাই তো। এই N2 পরিমাণ পাকই সেকেন্ডারির সঙ্গে জড়িত, তাই সেকেন্ডারি পাক সংখ্যা N2 বাই প্রাইমারিতে পাক সংখ্যা। এখানে প্রাইমারি কয়েলের সঙ্গে জড়িত কতটুকু অংশ, এই টোটাল কয়েলটা নিজে ইটসেলফ। তাহলে প্রাইমারিতে পাক সংখ্যা কত হবে, প্রাইমারিতে পাক সংখ্যা হবে হচ্ছে N1 প্লাস N2। তাহলে এইটা হচ্ছে টোটাল প্রাইমারি পাক। তাহলে সেকেন্ডারি পাক বাই প্রাইমারি পাক সংখ্যা দুটো অনুপাতটাও কী হবে, তাকে আমরা কি বলতে পারি, ট্রান্সফরমেশন রেশিও। এটা ইজিক্যাল টু আমরা জানি যে প্রাইমারি কারেন্ট I1 বাই I2। এগেন এটা হচ্ছে ট্রান্সফরমারের একটা ভোল্টেজ ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন রেশিও আমরা বলে থাকি। এক্ষেত্রে আমরা কে না লিখে এ লিখলাম ফর দ্য সেক অফ অটো ট্রান্সফরমার। এবার আমরা কিছু অ্যানালিসিস করতে থাকবো। সেই অ্যানালিসিসটা একটু দেখো। আমরা সেকেন্ডারিতে পাক সংখ্যা বাই প্রাইমারির পাক সংখ্যা, এটা ইজিক্যাল টু আমরা তাকে কি বলি, ট্রান্সফরমেশন রেশিও এ বললাম। এখন তাহলে সেকেন্ডারিতে পাক সমান সমান আমরা কি বলতে পারি, N1 প্লাস N2 ইন্টু এ, এটুকু আমরা বলতে পারি। এটা কেন লিখলাম, এটা আমাদের একটু পরে প্রয়োজন পড়বে। N2 মানে আমরা এটাকে লিখতে পারি। এবার আমরা N2 নিচে যদি A1টাকে দিয়ে দিই এদিক থেকে নিয়ে এসে, তাহলে এদিকে কি পড়ে থাকবে, শুধু প্রাইমারির পাক সংখ্যাটা। ঠিক আছে, এত খাটনি করার দরকার ছিল না, একবার এখানে পাঠাতাম, এটাকে নিচে দিয়ে দিতে পারতাম, কিন্তু একটা স্টেপ জাম্প করিনি, আমি একবারেই লিখলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারিতে পাক বাই ট্রান্সফরমেশন রেশিও ইজিক্যাল টু কি, সেকেন্ডারি পাক, সরি সেকেন্ডারি পাক বাই ট্রান্সফরমেশন রেশিও ইজিক্যাল টু প্রাইমারির পাক। ওকে, তোমাদের এখানে একটু বুঝে নাও যে এই পার্টিকুলার ছোট অংশটুকু কয়েলের, ছোট অংশটুকু কি সেকেন্ডারির সঙ্গে রিলেটেড, আর টোটাল কয়েলটা প্রাইমারির সঙ্গে রিলেটেড। টোটাল কয়েলের পাক সংখ্যা N1 প্লাস N2, ঠিক আছে। এদিকে এইটুকু অংশে পাক সংখ্যা N1 আর নিচের অংশটুকুতে পাক N2, তাই টোটাল কয়েলের পাক হচ্ছে N1 প্লাস N2। তোমাদের বইয়ে যেভাবে ABCD করে পয়েন্ট করে বুঝিয়েছে সেভাবে অনেক ডিফিকাল্টিস হতে পারে, তার জন্য আমি পাক সংখ্যা দুটোকে সেপারেট করে দিয়েছি। চলো এই পয়েন্টটার ওপরের পয়েন্টের নাম রাখলাম এ পয়েন্ট, এই মাঝখানের পয়েন্টের নাম রাখলাম বি পয়েন্ট, আর নিচের এই পয়েন্টের নাম রাখলাম সি পয়েন্ট। ওকে, তাহলে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটে পয়েন্ট বুঝতে পারলে। এবার এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টিকুলার এই যে কয়েলটুকু আছে কমন, যেটা প্রাইমারি আর সেকেন্ডারির সঙ্গে শেয়ার করছে, সেই কমন অংশের অ্যাম্পিয়ার টার্নটা কত। তাহলে আমরা বলতে পারি যে অ্যাম্পিয়ার টার্ন, অ্যাম্পিয়ার আর টার্ন সংখ্যা, ওই পার্টিকুলার কয়েলের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে আর কয়েলের পাক সংখ্যা কত, এই দুটো গুণফল। অ্যাম্পিয়ার টার্ন of the coil B
তাহলে বিসি অংশে যেটুকু কয়েল আছে সেটুকু কয়েলের অ্যাম্পিয়ার টার্ন কত আমরা সেটা দেখি। এখানে অ্যাম্পিয়ার টার্ন কত হবে, এখানে অ্যাম্পিয়ার কত, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা I2 প্লাস I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, I2 সরি মাইনাস 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 সরি এটা এটা মাইনাস হবে, হ্যাঁ মাই মিস্টেক, এটা মাইনাস হবে I2 মাইনাস I1, আর এর সঙ্গে গুণ হবে কত টার্নটা, টার্ন কত এখানে N2 সংখ্যক টার্ন আছে। ঠিক আছে, এবার আমরা এগিয়ে যাই। আমরা সাইডে আর একটা অ্যানালিসিস করে নিই। এখানে আমরা একটা অ্যানালিসিস করেছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ এই পোর্শনের এই অ্যানালিসিসটা, আর এদিকেও একটা অ্যানালিসিস করি। চলো, সেটা হচ্ছে যে আমরা জানি I1 কারেন্ট আর I2 কারেন্ট, প্রাইমারি কারেন্ট আর সেকেন্ডারি কারেন্টের রেশিওকেও কী বলে আমরা ট্রান্সফরমেশন রেশিও এ বলি। অতএব আমরা যদি I2 কারেন্টটাকে এদিকে দিয়ে দিই তাহলে I1 ইজিক্যাল টু কী হবে I2A হবে। এখন এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে কী হবে I1 বাই A ইজিক্যাল টু I2। এই ইনফরমেশনটা আমাদের এখন লাগবে, ঠিক আছে, এটাকে আমরা কোড করে রাখলাম। দেখো এখানে I2 কারেন্ট মানে আমরা কি বলতে পারি I1 বাই A। অতএব আমরা ইকুয়েশানে, আমাদের মেন ইকুয়েশানে আমরা চলে আসলাম, এসে এখানে লিখি I2-র পরিবর্তে I1 বাই A মাইনাস I1 তো আগে থেকেই ছিল, আর ব্র্যাকেটের ভেতরে কে আছে N2। এখন N2টা গুণ করে দিই, N2 বাই A হয়ে গেল মাইনাস I1 N2। আচ্ছা এই N2 এটার সঙ্গে গুণ হবে, আবার মাইনাস দিয়ে এটার সঙ্গে N2টা গুণ হবে, ঠিক আছে। এখানে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যদি আইটাকে গুণ আকারে আছে I1 আর N2 গুণ আকারে আছে, এই পার্টিকুলার N2 বাই A, N2 বাই A মানে কি আমরা আগেই দেখে এসেছি, সেটা কি N2 বাই A মানে হচ্ছে N1 প্লাস N2। অতএব N2 বাই A এই টোটালটাকে রিপ্লেস করে দিয়ে আমরা কি লিখতে পারবো N1 প্লাস N2। অতএব I1 তো আগে থেকেই যাচ্ছে, কিন্তু তার সঙ্গে এই নিচের এই টোটাল অংশটা রিপ্লেস হয়ে যাবে। কতটুকু অংশ, এই দুটো পার্ট রিপ্লেস হয়ে গিয়ে কি বসছে N1 প্লাস N2, আর তারপরে তো মাইনাস I1 N2 আছে। এবার শুধুমাত্র আইটাকে এর সঙ্গে গুণ করে দাও, করলেই দেখবে এখানে একটা I1 N1 হচ্ছে, আর এখানে কি হবে I1 N2 হচ্ছে, আর তার সঙ্গে মাইনাস হচ্ছে I1 N2। এখানেও দেখো I1 N2 পজিটিভ, আর বাইরে এখানে I1 N2 নেগেটিভ। আচ্ছা খাতায় একটু জায়গাটা ইয়ে হয়ে গেল, আমি এখানে করে দিচ্ছি। I1 N2 মাইনাস, এই মাইনাসটা মাইনাসই থেকে যাবে I1 N2। আচ্ছা দেখো এখানে দুটো I1 N2 I1 N2, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এরা কি হচ্ছে একে অপরকে কেটে দিচ্ছে, শুধু পড়ে থাকছে কে I1 N1। অতএব এইখানে শুধু পড়ে থাকছে ইকুয়েশন থেকে কে I1 N1। এটা কি একটু খেয়াল করে দেখো আমাদের ছবিতে, I1 হচ্ছে পার্টিকুলার এই কয়েলের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, আর এইটুকু অংশের AB অংশের মাঝখানে থাকা পাক সংখ্যা N1। অতএব আমরা কি দেখতে পারলাম, আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম যে নিচের পোর্শনের, পার্টিকুলার নিচের পোর্শনে অ্যাম্পিয়ার টার্ন কত সেটাকেই লিখলাম, যে নিচের পোর্শনের অ্যাম্পিয়ার হচ্ছে I2 মাইনাস I1 ইন্টু N2। সেখান থেকেই আমরা ক্যালকুলেশন করতে 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 লাস্ট যে লাইনে এসে পৌঁছালাম, তাহলে এই লাইন থেকে যখন আমরা এই লাইনে এসে পৌঁছালাম, এখান থেকে এখানে এসে পৌঁছালাম, তখন আমরা কি দেখলাম এই দুটোর মধ্যে যে এই নিচের অংশের অ্যাম্পিয়ার টার্ন সমান সমান এই ওপরের অংশের অ্যাম্পিয়ার টার্ন। কেন, ওপরের অংশে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা I1 কারেন্ট যাচ্ছে, আর সেই কয়েলের পাক সংখ্যা N1। এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে কয়েলের নিচের অংশটুকু
ওপরের অংশের সঙ্গে সমান হচ্ছে, মানে এই টোটাল কয়েলটা একে অপরকে ব্যালেন্স করছে। ঠিক আছে, তাহলে ওপর আর নিচের অ্যাম্পিয়ার টার্নটা কী করছে, ব্যালেন্স করছে। এই কয়েলের ট্যাপিংটা যদি আরও নিচে নিয়ে আসি, নিয়ে এসে সেই সেই বাকি অংশটুকুর যে অ্যাম্পিয়ার টার্ন হবে সেটা টোটাল কয়েলটার অ্যাম্পিয়ার টার্নের সঙ্গে কী হবে না, সমান হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের একটা একটু একটু বেশি বুঝলাম, আমরা একটু ভালো করে বুঝতে চাইলাম যে অটো ট্রান্সফর্মারটা কেমন আচরণ করে। তো এটা যেটা জানলাম আজকে সেটা হচ্ছে যে ওপরের অংশের অ্যাম্পিয়ার টার্ন আর নিচের অংশের অ্যাম্পিয়ার টার্ন একে অপরকে কাউন্ট করছে বা ব্যালেন্স করছে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি এর কিছু পাওয়ার ইকুয়েশন, পাওয়ারের ক্ষেত্রে কি হবে বা পাওয়ারটা কেমনভাবে ডেভেলপ করে। চলো তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে। পাওয়ার ডেভেলপড, তো পাওয়ারটা কীভাবে ডেভেলপ করছে সেটা বোঝার জন্য কতটা আউটপুটে পাওয়ার দিচ্ছে সেটা দেখি। তাহলে আউটপুট পাওয়ার ইজিক্যালটা আমরা কি বলতে পারবো, আউটপুট পাওয়ার সমান সমান আমরা কি জানি না, আউটপুটে যে কারেন্ট আমরা কেন আউটপুটে কারেন্ট I2 নিলাম আর আউটপুট ভোল্টেজ V2, আচ্ছা V2 I2 এটা বললেও হবে আর I2 V2 বললেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর লিখছি না, এটা তো এসি সিস্টেম। কেন পাওয়ার ফ্যাক্টর লিখছি না, কারণ আমরা আগের পার্টি দেখে এসেছো যে কম্প্রোমাইজ করেছি বা অ্যাজাম্পশন করে নিয়েছি যে আমাদের যে লোডটা ছিল, এখানেও দেখো সেই লোডটাকে আমরা পিওরলি রেজিস্টিভ দেখিয়েছি। আর পিওরলি রেজিস্টিভ করবে লোড, পিওরলি রেজিস্টিভ লোড কারেন্টকে কোনো ল্যাগ করায় না। তাহলে কস থিটার মান কত হবে, এখানে যদি পাওয়ার ফ্যাক্টর লিখতাম কস থিটার মান 1 হবে। ঠিক আছে, তাই কস থিটাটা লিখিনি। তাহলে এটা হচ্ছে আউটপুট পাওয়ার। আবার আমরা জানি যে I2 মানে কি, I2 কারেন্টটা বেসিক্যালি হচ্ছে, আগেই দেখে এসেছিলাম, এই যে ফর্মুলাটা তৈরি করেছিলাম I1 প্লাস I2 মাইনাস I1, এই দুটোর যোগফলটাই I2-র সঙ্গে সমান। তাহলে এই লাইনটা এখানে লিখব, তাহলে I1 প্লাস I2 মাইনাস I1, এই দুটো কারেন্ট, এটা হচ্ছে এটা ইজিক্যাল টু আমরা কি বলেছি I2, আর এর সঙ্গে কী আছে, এই টোটালটার সঙ্গে গুণ আছে কে না V2। ঠিক আছে, এখন V2কে এদিকে নিয়ে চলে আসি। সো এদিকে এই ভিটা এর সঙ্গে গুণ হলে V2 I1 প্লাস V2 তার সঙ্গে গুণ হয়ে যাবে I2 মাইনাস I1। এটা এইভাবেই রেখে দিচ্ছি। এখানে দেখো যে আউটপুট পাওয়ারটা আমরা এই ট্রান্সফর্মার থেকে পাচ্ছি সেটা মনে হচ্ছে না এখন দেখে যে দুটো পাওয়ারের যোগফল, এইটা একটা পাওয়ার আর পার্টিকুলার এটা একটা পাওয়ার, এই দুটো পাওয়ারের যোগফল। এই পাওয়ারটা কি, এই পাওয়ারটা হচ্ছে V2 ভোল্টেজ আর I1 কারেন্ট, V2 ভোল্টেজ আর I1 কারেন্ট। এটাকে বুঝতে পারছো এই পাওয়ারটা কোথা থেকে আসছে, এই পাওয়ারটা আসছে হচ্ছে এই ইনপুট থেকে, এবি পোর্শনের মধ্যে দিয়ে এই পাওয়ারটা কি হচ্ছে আউটপুটে যাচ্ছে। তাহলে এবি পোর্শনের মধ্যে দিয়ে এই পাওয়ারটা আসছে, তাই এই পাওয়ারটার নাম রাখা হয়েছে হচ্ছে পিসি, প্লাস এই পাওয়ারটার নাম কি রাখা হয়েছে পিসি। পিসি মানে কি, পিসি মানে হচ্ছে তোমাদের বইয়ে পেজ নাম্বার দেখো, পেজ নাম্বার 273 পেজে এখানে লেখা আছে যে V2I1 এটাকে বলা হচ্ছে কন্ডাক্টেড পাওয়ার, পিসি ফর কন্ডাক্টেড। এই পাওয়ারটা কন্ডাক্ট হচ্ছে মানে পরিবাহিত হয়েছে কোথা দিয়ে না এবি পোর্শনের মধ্যে দিয়ে, এবি পোর্শনের মধ্যে দিয়ে এই পাওয়ারটা পরিবাহিত হয়ে আউটপুটে গেছে। সো এটা হচ্ছে কন্ডাক্টেড পাওয়ার। থ্রু,
আচ্ছা, কন্ডাক্টেড পাওয়ার টু লোড থ্রু কিসের মধ্যে দিয়ে পাওয়ারটা গেছে? এ আর বি পোর্শনের মধ্যে দিয়ে, এ বি, থ্রু এবির মধ্যে দিয়ে এই পাওয়ারটা গেছে। আর এই পাওয়ারটা কি? এটা হচ্ছে দেখো আউটপুটের ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ আর আউটপুটের ভোল্টেজ আর আউটপুট কয়েলটা যেখানে লাগানো আছে, যেটুকু কয়েলের অংশ তার ভিতর দিয়ে যাওয়া কারেন্ট। তাহলে এই পাওয়ারটা কি হচ্ছে? এই কয়েলের মধ্যে থেকে আসছে এই পাওয়ারটা, তাহলে বিসি কয়েলের মধ্যে থেকে এসে আউটপুটে আসছে, বিসি কয়েলের মধ্যে ডেভেলপ হয়েছে। তাহলে এই পাওয়ারটা হচ্ছে কি হচ্ছে? ডেভেলপড পাওয়ার, তাই না? এর মধ্যে বা হচ্ছে এর ভেতরে যে পাওয়ারটা কি হয়েছে? ডেভেলপড হয়েছে, সেই পাওয়ারটা। তোমরা এটাকে পিডি নাম রাখতে পারো, কিন্তু তোমাদের বইয়ে এখানে কি লিখেছে আর একটা ভাষা দিয়েছে, সেটা হচ্ছে ট্রান্সফর্মড পাওয়ার, তাই ওরা টিআর লিখেছে, পাওয়ারটার নাম হচ্ছে টিআর। সো পাওয়ার অফ টিআর মানে কি? এটা হচ্ছে ট্রান্সফর্ম হয়েছে, এই পার্টিকুলার সেকেন্ডারি যে কয়েল, সেই কয়েলের ভেতরে একটা পাওয়ার ডেভেলপ করেছে, সেই পাওয়ারটাই কী হয়েছে? এখান থেকে ট্রান্সফর্ম হয়ে সেটা আউটপুটে গেছে। তাই এই পাওয়ারটার নাম রাখা হয়েছে হচ্ছে ট্রান্সফর্ম পাওয়ার। এগেন এটা টু লোড, সরি এলো লোড থ্রু বিসি। তাহলে ট্রান্সফর্ম পাওয়ারটা বিসির মধ্যে থেকে পাওয়ারটা ট্রান্সফার হয়ে লোডে গেছে। আর পিসি এই পাওয়ারটা কোথায়? না এটা ইনপুট থেকে এসে, মানে ইনপুটের থেকে তো দুটো পাওয়ারই কোথাও না কোথাও এসেছে, কিন্তু এটা কি হয়েছে? পার্টিকুলার এসি যে অংশ আছে, সেই এসি অংশের মধ্যে দিয়ে পাওয়ারটা এসে আউটপুটে গেছে। ওকে, এটা রিলের একটা নয়েজ হচ্ছে, কাজ হচ্ছে এইদিকে একটা জায়গায়, ওর জন্য আমি একটু পজ করছি। সো তোমরা দেখো যে বইয়ের পেজ নাম্বারে আমরা 273 নম্বর পেজে দেখলাম যে এর মধ্যে যে পাওয়ারটা ডেভেলপড হচ্ছে সেটা দুটো অংশ। এটা একটা ফার্স্ট অংশ যেখানে V2I1, যেটাকে বলা হয় হচ্ছে কি কন্ডাক্টেড পাওয়ার টু দ্য লোড থ্রু এবি, ঠিক আছে? আরেকটা পাওয়ার যেটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা সেটা পিটিআর, সেই পাওয়ারটা কি না ট্রান্সফর্ম পাওয়ার টু লোড থ্রু বিসি, তাই তো? বিসি পোর্শনের থেকে যে পাওয়ারটা ট্রান্সফর্ম হয়ে আউটপুটে যায়, সেই দুটো পাওয়ারের সংমিশ্রণে কি হয়? আউটপুট পাওয়ারটা এই ট্রান্সফর্মার থেকে বেরোয়। এবার আমরা চলে আসছি ট্রান্সফর্মারের কিছু অ্যাডভান্টেজে। বইয়ের পেজ নাম্বারে দেখো লেখা আছে অটো ট্রান্সফর্মার লেস কস্ট। অ্যাডভান্টেজ কি? এই সুবিধাটা কি না যে লেস কস্ট, এটার খরচ কম হয় বানাতে। কারণ তোমাকে দেখো এক্সট্রা সেকেন্ডারি ওয়াইন্ডিংকে আলাদা করে পাকাতে হয় না, ফলে একটা কমন ওয়াইন্ডিং দিয়ে হয়ে যায়। ইনসুলেশন কস্ট কমে যাচ্ছে, ঠিক আছে? তোমার যে স্ট্রাকচার যে যতটা জায়গা দরকার ততটুকু উইন্ডো থাকার দরকার পড়ছে না, যেখানে কয়েলটাকে তুই পেঁচাতে পারবে, ববিনের সাইজ ছোট হয়ে যাচ্ছে। ফলে ওভারঅল কি হয়? ওভারঅল লেস কস্ট হয় এই ট্রান্সফর্মারটা কম্পেয়ার টু ওই সেম ক্যাপাসিটি কেভিএ রেটিং বা ভিএ রেটিং এর যদি একটা প্রাইমারি সেকেন্ডারি সেপারেট আলাদা ট্রান্সফর্মার নিতে যাও বা বানাতে যাও, সেখানে খরচটা বেশি বাড়বে। তাই এটা লেস কস্ট। হ্যাভ বেটার ভোল্টেজ রেগুলেশন, এই লাইনটা তো ভোল্টেজ রেগুলেশনটা কি না এই ট্রান্সফর্মারের জন্য ভালো, ঠিক আছে? ভোল্টেজ রেগুলেশন জিনিসটা তোমরা জানো না, তোমরা পরে জানতে পারবে, আমরা পরে আলোচনা করব। আর স্মল আর বললাম এগেন, তোমরা জানো যে সাইজ ছোট বানানো সম্ভব। আর লাইটার ইন ওয়েট, হালকা ওয়েটে হয়, কারণ সেই সেম করে জায়গা কম লাগছে, একটা কয়েল পেঁচাতে হচ্ছে, উইন্ডো এরিয়া কম লাগছে, ফলে এটা অনেক ছোট করা যাচ্ছে, অনেক হালকাও করা যাচ্ছে, ঠিক আছে? আর মোর এফিশিয়েন্ট ওয়েন কম্পেয়ার উইথ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার অফ দ্য সেম ক্যাপাসিটি। তাহলে কি হয়? মোর এফিশিয়েন্ট হয় এই ট্রান্সফর্মার গুলো, ঠিক আছে, কম্পেয়ার টু টু ওয়াইন্ডিং আলা ট্রান্সফর্মার। আচ্ছা, তাহলে এই ট্রান্সফর্মারে এত সুবিধা যেখানে আছে, তাহলে এটা দিয়ে আমরা সব কাজ করি না কেন, সব রকম জায়গায় ব্যবহার করি না কেন? এর কিছু খারাপ ব্যাপারও আছে। তো অটো ট্রান্সফর্মার হ্যাভ টু ডিসঅ্যাডভান্টেজ, দুটো মেন, মানে খুব বড় ডিসঅ্যাডভান্টেজ এই দুটোই, তার জন্য আমরা সব জায়গায় এটাকে ব্যবহার করতে পারি না। সেটা হচ্ছে অ্যান অটো ট্রান্সফর্মার ডাজন্ট আইসোলেট দ্য সেকেন্ডারি ফ্রম দ্য প্রাইমারি সার্কিট। একটা ভীষণ বড় প্রবলেম। সেটা কি? প্রাইমারি আর সেকেন্ডারি কয়েল, এদের মধ্যে কোনো আইসোলেশন নেই, তারা সেম কয়েল, তাদের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশন আছে।
ফলে প্রাইমারি কয়েলে কিছু যদি ঘটনা ঘটে সেটা ইজিলি ট্রান্সমিট হয়ে যাবে সেকেন্ডারিতে, সেকেন্ডারিতে যদি কিছু হয় তাহলে ইজিলি সেটা প্রাইমারিতেও হ্যাপেন্ড হবে, ঠিক আছে? তাই এদের মধ্যে কোথাও আইসোলেশন নেই। ওকে, তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট হচ্ছে ইফ দ্য কমন ওয়াইন্ডিং বিসি, বিসি বা নিচের পোর্শন যেটা কমন ওয়াইন্ডিং, সেই কমন ওয়াইন্ডিংটা বিকাম ওপেন সার্কিট, যদি এটা কেটে যায়, কোথাও খুলে যায়, পুড়ে যায়, নিচের অংশটুকু কোনো কারণে ওপেন হয়ে গেছে, দ্য প্রাইমারি ভোল্টেজ ক্যান স্টিল ফেড দ্য লোড। তাহলে কি হবে, ডাইরেক্টলি দেখো সামান্য উপরের অংশ কয়েলের ভেতর দিয়ে প্রাইমারি সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে না লোড দিয়ে, নিচের অংশটুকু কয়েলটা কি হয়েছে, কেটে গেছে। এক মিনিট তোমাদের ছবিটা দেখাই। এখানে দেখো, মনে করে এই কয়েলের এই নিচের পোর্শনে কোথাও কেটে গেছে, এই পোর্শনে কোথাও কেটে গেছে, তাহলে ডাইরেক্টলি এই প্রাইমারি থেকে এই কয়েলের ভেতর দিয়ে আউটপুটের লোডটা যেতে থাকবে না, মানে কয়েলের কোনো অংশ কেটে গেলেও তাও ডাইরেক্টলি ফেড হয়ে যাচ্ছে, এর ফলে মারাত্মক বিপদ ঘটতে পারে। ধরো এইদিকে 12 ভোল্ট আর এদিকে তোমার আছে হচ্ছে 500 ভোল্ট মনে করো, তাহলে এইটুকু অংশ কেটে যাওয়ার সাথে সাথে কি হবে, এখান দিয়ে 500 ভোল্ট থেকে লাইনটা এসে একটা কারেন্ট এই লোডের ভেতর দিয়ে যাবে, এখানে সামান্য ড্রপ হবে, এখানে সামান্য ড্রপ হবে, কিন্তু তাও ওই লোডের ভেতর দিয়ে যেতে থাকবে। সো আমরা আবার ফিরে আসলাম। এবার চলো নেক্সট এই ডিসঅ্যাডভান্টেজটা বুঝতে পারলে যে কয়েল কেটে গেলে হাই ভোল্টেজটা চলে যেতে পারে। সো এটা একটা বড়, কোনো আইসোলেশন না থাকার ফলে এই রিস্কটা থেকে যায়, বার্ন আউট করে দিতে পারে সেকেন্ডারিকে, অ্যান্ড লোড অ্যান্ড সিরিয়াসলি শক হ্যাজার্ড, মানে হাই ভোল্টেজের শক লাগতে পারে এই ট্রান্সফর্মার থেকে, পার্টিকুলারলি ইফ দ্য স্টেপ ডাউন রেশিও ইজ হাই। স্টেপ ডাউন রেশিওটা যদি খুব বেশি হয়, মানে ধরো তুমি অনেক বেশি ভোল্টেজ থেকে অনেক কম ভোল্টেজে নামিয়ে নিয়ে আসছো ট্রান্সফর্মার দিয়ে, তাহলে যদি কোনোদিন এই কয়েলটা কেটে যায় তাহলে অনেক বেশি ভোল্টেজের শক লাগতে পারে, ঠিক আছে? আর রিস্কি হতে পারে, ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে? মানে প্রবলেম মানে এটা মাস্ট এটা বার্ন করে দেবে, পুড়িয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে এই ধরনের ট্রান্সফর্মার আমরা কোথায় ব্যবহার করি সেটা একটু দেখে নিই। দ্য অ্যাপ্লিকেশন, ফ্লোরোসেন্ট ল্যাম্প ওয়্যার সাপ্লাই ভোল্টেজ ইজ লেস দ্যান দ্য রেটেড ভোল্টেজ। আগে একটা সময় খুব ভোল্টেজের খুব প্রবলেম হতো ওই জায়গায়, তখন আমরা কি করতাম, এরকম একটা ট্রান্সফর্মার কিনে নিয়ে এসে, অটো ট্রান্সফর্মার না হলেও তার প্রাইমারির সঙ্গে সেকেন্ডারিকে কানেক্ট করতাম। একটা টেকনিক আছে, দেখো নিচে ছবি দেওয়া আছে তোমাদের, ওইভাবে প্রাইমারি দুটো কয়েল আছে, তো তো লো ভোল্টেজ কয়েলটা ওই হাই ভোল্টেজ কয়েলের সঙ্গে লাগিয়ে দিতাম, দিয়ে ওখান থেকে সাপ্লাই দিয়ে আউটপুটটা কোথা দিয়ে নিতাম, টোটাল কয়েলটা থেকে আউটপুট নিতাম, তাহলে এখানে কি হতো, ভোল্টেজটা বেড়ে যেত। তা ফিগার 3 মধ্যে যে সেকেন্ড পার্টটা আছে সেখানে দেখো সার্কিট ডায়াগ্রামটা দেওয়া হয়েছে, ওই আউটপুট ভোল্টেজটা বেশি হতো ওখানে। ধরো তোমার বাড়িতে 200 ভোল্ট হয়ে গেছে, আর ওই টিউব লাইট গুলো 220-30 ভোল্ট না হলে জ্বলতো না, ফলে ওই 30 ভোল্ট এক্সট্রা একটা পেয়ে যেতাম। যদি আমি 220 টু ধরো 200 ভোল্ট টু বা 220 থেকে শুধুমাত্র 40 ভোল্ট বা 30 ভোল্ট আউটপুট কোনো ট্রান্সফর্মার কিনে নিয়ে এসে তার কয়েলকে জুড়ে আমরা বানিয়ে ফেলতে পারতাম, বা এমনি এগুলো অটো ট্রান্সফর্মার কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে ইউজ করা হতো। রিডিউস ভোল্টেজ মোটর স্টার্টার, আচ্ছা রিডিউস ভোল্টেজ মোটর স্টার্টার না, তাহলে মোটরকে স্টার্ট করার জন্য মোটর স্টার্টিং এ তোমরা যদি যখন মোটর করবে তখন জানবে যে স্টার্টিং এ মোটর অনেক বেশি ইনরাশ কারেন্ট নেয় আর কি, স্টার্টিং অনেক বেশি কারেন্ট নেয়, সো এটা থেকে প্রিভেন্ট করার জন্য ফিউজ টিউজ উড়ে যেতে পারে, ওয়্যার পুড়ে যেতে পারে, মোটর নিজে ইটসেলফ ড্যামেজ হতে পারে, তার জন্য আমরা কি করতে পারি যে অটো ট্রান্সফর্মার স্টার্টার বলে এক ধরনের স্টার্টার আছে, সেগুলো আমরা ব্যবহার করি। আমাদের ল্যাবেও দেখেছো তোমরা, এটিএস বলে অটো ট্রান্সফর্মার স্টার্টার, সেখানে একটা ছোট ট্রান্সফর্মার থাকে, সেখানে ভোল্টেজটা কিছুটা কমিয়ে আস্তে আস্তে স্টেপে স্টেপে ভোল্টেজটা বাড়িয়ে আমরা মেন লাইনের সঙ্গে জুড়ি। তারপরে সিরিজ লাইন বুস্টার ফর ফিক্সড অ্যাডজাস্টমেন্ট অফ লাইন ভোল্টেজ। আচ্ছা, সিরিজ লাইন বুস্টার গুলো কোথায় ব্যবহার করা হয় বলতো, ট্রেনের লাইনে খুব ব্যবহার করা হয়। ধরো রানাঘাটের সাবস্টেশন থেকে ফেড করা হয়েছে পাওয়ারকে, এবার রানাঘাট থেকে সেই তারটা পুরো বাতকুল্লা হয়ে আমাদের কৃষ্ণনগরে পৌঁছেছে, এবার কৃষ্ণনগরের মাথায় এসে না দেখা যাচ্ছে লালগোলার দিকে যাচ্ছে লাইনটা, মানে ধরো বেথুয়া ডহরি পর্যন্ত যাচ্ছে, তো এত লং ডিস্টেন্সে তারে ভোল্টেজ ড্রপ হয়ে যায়। এবার কৃষ্ণনগরে এসে কি করলাম, সেখানে একটা ছোট সাবস্টেশন বানিয়ে সেখানে ওই ভোল্টেজটা নেওয়া হলো, নিয়ে এই অটো ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজটা বাড়িয়ে আবার লাইনে দিয়ে দেওয়া হলো, বাকি লাইনটাতে কি হয়ে গেল, তাহলে ভোল্টেজটা আবার আপলিফট করে গেল বা বেড়ে গেল, ঠিক আছে? এইভাবে অ্যাডজাস্টমেন্ট করা হতো আর কি। তারপরে লাইন সার্ভো ভোল্টেজ কন্ট্রাক্টর যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তারপরে ভ্যারিয়াক রূপে আমরা ব্যবহার করি 3 ফেজ ভ্যারিয়াক বানাতে, ঠিক আছে? যেখানে ভ্যারিয়েবল ভোল্টেজের প্রয়োজন সেই জায়গায় আমরা অটো ট্রান্সফর্মারকে ব্যবহার করি। তো আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের এই টপিকটা, আজকে আমরা শেষ করে ফেললাম অটো ট্রান্সফর্মার, তার প্রিন্সিপাল, কনস্ট্রাকশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশনস, ঠিক আছে? সবটাই আমরা বুঝতে পারলাম। আমরা নেক্সট টপিকে পরের দিন আমরা চলে যাবো হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারে, ঠিক আছে? ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারে আমরা চলে যাচ্ছি। সো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।